নমস্কার, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ডব্লিউ.বি. ইয়েটস এর একটি কবিতা পড়ব। কবিতাটির নাম দ্য সেকেন্ড কামিং। এই কবিতাটি ক্লাস 11-12 এর বেঙ্গল বোর্ডের নতুন যে সিলেবাস, সেখানে ক্লাস 11 এর ফার্স্ট সেমেস্টারে রয়েছে। এটাই খুব সিরিয়াস একটি কবিতা এবং এই কবিতাটি নিয়ে আলোচনা করবার আগে আমাদের সেই প্রেক্ষাপট অর্থাৎ যে ব্যাকড্রপে কবিতাটি লেখা হচ্ছে সেইটা একটু বুঝে নেওয়া প্রয়োজন। প্রসঙ্গত বলে রাখি যে ডব্লিউ.বি. ইয়েটস কে মডার্নিস্ট লিটারেচারের অন্যতম পায়োনিয়ার বলে ভাবা হয়। এবার মডার্নিস্ট লিটারেচার কি, লিটারেচারে মডার্নিজম কিভাবে আসছে, বা কোন লিটারেচার গুলোকে আমরা মডার্নিস্ট লিটারেচার হিসাবে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি, সেটা একটা অন্য আলোচনার বিষয়। আমি সে প্রসঙ্গে আজকে যাচ্ছি না, যেহেতু আমার উদ্দেশ্য কবিতা পড়ানো। কিন্তু যে বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন সেগুলো হচ্ছে যে এই যেটা প্রথমে বললাম যে ডব্লিউ.বি. ইয়েটস কে মডার্নিস্ট লিটারেচারের একজন পায়োনিয়ার হিসেবে মনে করা হচ্ছে, এবং এই কবিতাটি লেখা হচ্ছে 1920-তে, 1920 সালে, এবং 1923-তে ডব্লিউ.বি. ইয়েটস লিটারেচারে নোবেল পুরস্কার পাচ্ছেন। এবার 1920-তে একটি কবিতা লেখা হচ্ছে, তার মানে সেই সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সবেমাত্র শেষ হয়েছে। এবার যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের যে বিভৎসতা, সেটা কবি সাহিত্যিকদের এমন ভাবে প্রভাবিত করেছিল যে জীবনের যে সুকুমার অনুভূতিগুলো বা জীবনবোধের যে বিষয়গুলো কিংবা ঈশ্বরের বা ধর্মের যে কনভেনশনাল আইডিয়াস, সেগুলো ভীষণভাবে ভেঙে যায় এবং একটা অস্তিত্বের সংকট বা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস ভীষণভাবে কবিদের মধ্যে তাদের ভাবনায় প্রাধান্য পেতে শুরু করে। যে কবিতাটা আমরা পড়ছি, সেকেন্ড কামিং, এই কবিতাটা বোঝবার জন্য আমাদের এই বিষয়টা মাথায় রাখা প্রয়োজন যে একটা সমাজ ব্যবস্থা যখন ভেঙে যায়, সমাজের জীবনের যে নৈতিকতা, মূল্যবোধ, যে ভ্যালুস গুলো নিয়ে আমরা বড় হই, সেগুলো যখন ধাক্কা খায়, তখন সমাজ ব্যবস্থাটাকেই প্রশ্নের মুখে দাঁড়াতে হয়। এবং আরো একটা বিষয় যেটা আঘাতপ্রাপ্ত হয়, যেটা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষের মনের ভিতর তৈরি হয়েছিল, সেটা হলো যে ঈশ্বরের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের ভাবনাটাই ভীষণভাবে ধাক্কাপ্রাপ্ত হয়। যে যখন আজকের প্রেক্ষাপট যদি আমি ভাবি, যে সময় আমরা দাঁড়িয়ে আছি 2025-এ, যখন আমরা দেখতে পাচ্ছি যে বিনা কারণে কাতারে কাতারে সাধারণ মানুষের মৃত্যু ঘটছে শুধুমাত্র রাষ্ট্র নামক একটা সিস্টেমের ষড়যন্ত্রের প্যাঁচে পড়ে, বা এত রোগ, এত রকম প্রাকৃতিক বিপর্যয়, এত রকম দুর্ঘটনা, সাধারণ মানুষের, ভালো মানুষের জীবনের এত রকম স্ট্রাগল, এইটা যখন আমরা প্রতিদিন সংবাদ মাধ্যমে দেখি বা প্রতিদিন যখন খবরের কাগজে আমরা পড়ি বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি, তখন আমাদের কোথাও একটা প্রশ্ন আসে মনের ভিতরে যে তাহলে কি আমরা যে শতাব্দীতে রয়েছি, 21st সেঞ্চুরি, সেখানে পাপ পুণ্য বলে আদৌ কি কিছু হয়? ঈশ্বর এই যে আমাদের দেখে রাখছেন, ঈশ্বর দুষ্টের দমন করবেন এবং শিষ্টের পালন করবেন, এই যে বোধটা আমাদের মধ্যে ছিল, সেটা কি আর আদৌ এক্সিস্ট করে? সেটা কি ভ্যালিড? এই ভাবনাগুলো আমাদের মাথার মধ্যে আসে যখন আমরা দেখি যে একটা বিমান দুর্ঘটনায় 242 জন মানুষের মৃত্যু হলো, কিংবা একটা ট্রেন অ্যাক্সিডেন্টে ঘুমের ঘরেই অজস্র মানুষ মারা গেল, কিংবা একটা রোগের প্রাদুর্ভাব এসে কাতারে কাতারে মানুষকে শেষ করে দিয়ে গেল, কিংবা সমাজে যারা ভালো কাজ করার চেষ্টা করছেন তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, আর দুর্নীতিগ্রস্ত করাপ্টেড মানুষগুলোর বাড়বাড়ন্ত বড্ড বেশি, তখন আমাদের এই যে একটা সোসাইটাল যে কোল্যাপস, সমাজ ব্যবস্থার যে পচে যাওয়া, ভেঙে যাওয়া একটা অবস্থা, সেই অবস্থাটার মধ্যে দাঁড়িয়ে আমাদের ওই ভালো মন্দ, পাপ পুণ্য, কোনটা ঈশ্বরের যে অবদান সমাজে,
এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে ভীষণভাবে প্রশ্ন করতে শুরু করে। এই কবিতাতেও ডব্লিউ.বি. ইয়েটস এর এই ভাবনাটা রয়েছে এবং বুঝতে হবে যে ইয়েটস যখন কবিতা লিখছেন বা এই কবিতাটা যখন প্রকাশিত হচ্ছে 1920s বা 1920 টু বি প্রিসাইজ, তার আগে কিন্তু একটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে 1914 to 1918 এবং সেই বিশ্বযুদ্ধে যে কেওটিক্যাল একটা ট্রানজিশন হলো সমাজের, সেইটা আরো অনেকের মতো ডব্লিউ.বি. ইয়েটসকেও ভীষণভাবে ভাবিয়ে তুলেছিল। তার রিফ্লেকশনটা আমরা এই কবিতার মধ্যে পড়ছি। শুরু করা যাক। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। ওয়াইডেনিং জায়ার, জায়ার এই পার্টিকুলার শব্দটা, এই মিনিংটা হচ্ছে একটা ওই কাইন্ড অফ একটা ঘূর্ণন, একটা যে ঘূর্ণিঝড়ে যে ধরনের একটা ঘূর্ণন চলে, সেইটাকে জায়ার এই শব্দটা দিয়ে বোঝানো হয়। তো এখানে এই শব্দটার যে মিনিংটা, লেক্সিক্যাল মিনিংটা ক্যারি করছে, সেটা হলো সাইক্লিক্যাল নেচার অফ হিস্ট্রি। সো এই যে কথাটা বলছেন, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, একটা ঘূর্ণন। ইয়েটস কবিতাটা শুরু করছেন একটা ভিজুয়াল ইমেজারি দিয়ে। এবং এ প্রসঙ্গে বলে রাখি যে ইয়েটস এর কবিতার সিম্বলিজম একটা আলাদা একটা চর্চার দাবি রাখে। মানে ইয়েটস এর, ডব্লিউ.বি. ইয়েটস এর কবিতাগুলোর মধ্যে ভীষণভাবে যে সিম্বলিজমের দিকগুলো ফুটে ওঠে, সেইটা নিয়েই একটা আলাদা ডিসকাশন হতে পারে কোনো একটা সময়। মানে দ্যাট কুড বি টার্নড ইনটু আ ভেরি গুড পেপার। এই কবিতার মধ্যেও এই সিম্বলিজমটা মারাত্মক ভাবে রয়েছে। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, একটা ভ্রমণ, একটা ইতিহাসের যে সাইক্লিক মুভমেন্টটা, সেই মুভমেন্টের একটা ভ্রমণের একটা ঘূর্ণনের একটা ভিজুয়াল ইমেজারি এখানে ইয়েটস তৈরি করছেন। তারপর তিনি বলছেন, দ্য ফ্যাকন ক্যানট হিয়ার দ্য ফ্যাকনার। ফ্যাকন হচ্ছে বাজ পাখি। তো ইয়েটস বলছেন ফ্যাকন ক্যানট হিয়ার দ্য ফ্যাকনার। এই লাইনটা খুব সিগনিফিক্যান্ট। বাজ পাখি এর চেহারার মধ্যে একটা ফেরোসিটির ইঙ্গিত রয়েছে। ইয়েটস ইচ্ছা করে এই ফেরোসিটিটাকে আনছেন, বা এই ফেরোসিটিকে বোঝানোর জন্য তিনি এই ফ্যাকনের রেফারেন্সটা আনছেন। এবং তিনি বলছেন যে দ্য ফ্যাকন ক্যান নট হিয়ার দ্য ফ্যাকনার। ফ্যাকনার হচ্ছে দ্য পারসন হু ইজ ইন কন্ট্রোল অফ দ্য ফ্যাকন। মানে ঘোড়ার যেরকম ঘোড়সওয়ার থাকে, হাতির যেরকম মাহুত থাকে, তেমনি বাজ পাখি মিডিয়েভাল পিরিয়ডে ওই কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক এই বিষয়টার জন্য ব্যবহার করা হতো। তো বাজ পাখিকে যে নিয়ন্ত্রণ করে ফ্যাকনার, ইয়েটস বলছেন সেই ফ্যাকনার তার পোষ্য পাখিকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। তার মানে যে পোষ্য, সে আর মালিকের নিয়ন্ত্রণে নেই। এবং এটা কন্টেক্সচুয়াল মিনিং, কিন্তু এর যে ইনার মিনিং বা ডিপার মিনিং, সেটা হলো যে ইয়েটস বলছেন যে মানুষের জীবনের মূল্যবোধের এমন একটা অবক্ষয় ঘটেছে, যেখানে আমরা যদি নিজেদেরকে ভৃত্য ভাবি এবং আমাদের মালিক যদি ঈশ্বর হন, তাহলে ঈশ্বর আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। সত্যি সত্যি ঈশ্বরের নিয়ন্ত্রণে বোধহয় আর কিছু নেই। যদি ঈশ্বরের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে হিরোশিমা নাগাসাকি হয়তো হতো না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। তাহলে ঈশ্বর চাইলেই যে মানুষকে বাঁচাতে পারেন, সেটা বোধহয় আর হলফ করে বা দাবি করে বলা যাচ্ছে না। আজকের এই সময়ে আমরা দাঁড়িয়ে আছি 21st সেঞ্চুরিতে। কবিতাটি লেখা হচ্ছে 1920-তে, 105 বছর আগে, অর্থাৎ 20th সেঞ্চুরির একদম বিগিনিং এ। তো এমন ভাবে সেই নতুন যুগটা মানুষদের ডিসইলিউশন করে দিল যে ইয়েটস বলছেন যে দ্য ফ্যাকন ক্যানট হিয়ার দ্য ফ্যাকনার। এবার কেউ যদি নাস্তিক হন, ঈশ্বরে বিশ্বাস না করেন, তাহলে তিনি এই লাইনটাকে প্রকৃতি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, যে আমরা যার থেকে আসলাম, যে প্রকৃতি, সেই প্রকৃতিকেই এমন ভাবে ধ্বংস করে দিলাম, যুদ্ধের বিষে এমন ভাবে বিষিয়ে দিলাম যে প্রকৃতি আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারছে না, বরং আমরা উল্টে প্রকৃতিকে ধ্বংস করছি। সো এই যে সেকেন্ড লাইনটা, দ্য ফ্যাকন ক্যানট হিয়ার দ্য ফ্যাকনার, এই লাইনটাতেই একটা সোসাইটাল কোল্যাপস বা সোশ্যাল স্ট্রাকচারের যে একটা ডিগ্রেডেশন, তথাকথিত সোশ্যাল স্ট্রাকচারের যে একটা
সেই স্ট্রাকচারটাকে যে খণ্ডন করা হচ্ছে সেইটার একটা স্পষ্ট ইঙ্গিত আমরা পাচ্ছি। থিংস ফল অ্যাপার্ট, সবকিছু ভেঙে যাচ্ছে বা ভেঙে যায়। দ্য সেন্টার ক্যানট হোল্ড, মারাত্মক লাইন, দ্য সেন্টার ক্যানট হোল্ড। So if I imagine the society as a circle, we know that in order to be a circle there must be a center. ধরা যাক আমি আঙুলে একটা সুতোয় ঢিল বেঁধে সুতোর আরেকটা প্রান্ত আঙুলে নিয়ে ঘোরাচ্ছি। এবার ওই ঢিলটা আমার আঙুলের চারপাশে ঘুরছে বিকজ আই অ্যাম হোল্ডিং ইট, মানে আমার আঙুলটা সেখানে সেন্টারের কাজ করছে। এবং যদি সেই মুহূর্তে ওই সুতোটাকে কেটে দেওয়া হয় তাহলে সেই ইটের টুকরোটা প্রচন্ড গতিবেগে কোথাও একটা ছুটে যাবে, আরবিট্রারিলি কোথাও একটা গিয়ে পড়বে। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যে মুহূর্তে আমার এই সেন্টারের সঙ্গে আমার পেরিফেরি যোগাযোগটা বন্ধ হয়ে গেল বা সেটা স্ন্যাপড হয়ে গেল, তখনই একটা ডিস্ট্রাকশন ঘটলো। যদি আমি আরেকটা সহজ ভাবনা দিয়ে বিষয়টাকে ভাবি, যে ধরা যাক আমি একটা বৃত্ত আঁকছি, কম্পাস দিয়ে বৃত্ত আঁকছি, যেখানে আমার সেন্টারটা যদি বারে বারে নড়ে যায় তাহলে কিন্তু তার যে সার্কামফারেন্স সেইটার একটা পূর্ণতা পাবে না, একটা কমপ্লিট সার্কেল হবে না। তার মানে ইন অর্ডার টু হোল্ড টু আ স্ট্রাকচার দেয়ার মাস্ট বি আ সেন্টার। কিন্তু ইয়েটস বলছেন দ্য সেন্টার ক্যানট হোল্ড, কেন্দ্র তার পরিধিকে ধরে রাখতে পারছে না। এবং যেহেতু ধরে রাখতে পারছে না সেই কারণে কি হচ্ছে, একটা টপসি টার্ভিনেস তৈরি হচ্ছে, একটা আপহিভাল তৈরি হচ্ছে, যেখানে পুরো স্ট্রাকচারটাই কোল্যাপস করে গেছে বা কোল্যাপস করে যাবে। আগামী দিনে আরো বড় রকম ভাবে কোল্যাপস করে যাবে, এটা ইয়েটস প্রেডিক্ট করছেন এই কবিতায়। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপ অন দ্য ওয়ার্ল্ড। অ্যানার্কি, অ্যানার্কি ইজ এক্স্যাক্টলি অপোজিট অফ হোয়াট ইউ নো অ্যাজ কালচার। অর্থাৎ কালচার যদি একটা সংস্কৃতির কর্ষণ হয় তাহলে অ্যানার্কি হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত, যেখানে কোনো সংস্কৃতি নেই, কোনো সুস্থ রুচির চর্চা নেই, কোনো শিক্ষা নেই, মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ গুলোই নেই, যেটা আজকের দিনে ভীষণভাবে সত্যি। মানে 1920 সালে লেখা হচ্ছে একটা কবিতা, এই কবিতায় বলা কিছু লাইন 2025 সালে এসে এত সত্যি যে সেটা খণ্ডন করার কোনো জায়গা নেই। এবং যেহেতু আজকের জীবনে আমরা সোশ্যাল মিডিয়াকে অস্বীকার করতে পারছি না, আমাদের জীবনের সঙ্গে সোশ্যাল মিডিয়া একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া আজকের দিনে ওপিনিয়ন ফর্ম করছে, এটা আরো বেশি সাংঘাতিক। সোশ্যাল মিডিয়া ঠিক করে দিচ্ছে কে দেশপ্রেমিক এবং কে দেশদ্রোহী। সোশ্যাল মিডিয়াই ঠিক করে দিচ্ছে যে কাকে অ্যাকসেপ্ট করা উচিত এবং কাকে ব্যান করা উচিত। ফলে এই যে ভয়াবহ একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার নামে, সেখানে দাঁড়িয়ে আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়াকে আর ডিনাই করতে পারছি না। এবং এই যে লাইনটা, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপ অন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে এরা অপসংস্কৃতির ঢালাও বন্যা বইছে, এইটা সোশ্যাল মিডিয়া খুললেই প্রতি ছত্রে ছত্রে আমরা বুঝে যাই। ফলে এই লাইনটাকে নিয়ে আর আমার মনে হয় না ব্যাখ্যা করার কিছু আছে, কারণ এই অপসংস্কৃতি কিভাবে সমাজে ভরে গেছে, যেটা ডব্লিউ.বি. ইয়েটস প্রেডিক্ট করছেন 1920 সালে দাঁড়িয়ে, সেটা তো আমাদের সকলের সামনে ভীষণভাবে স্পষ্ট, ভীষণভাবে। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, যেটা বললাম। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, একটা বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু সেটা রক্তের বন্যা। ব্লাড ডিম টাইড, মনে রাখতে হবে 4 বছর বিশ্বযুদ্ধ দেখবার পর একজন মানুষ এই কবিতাটি লিখছেন। 4 বছরের যে ধ্বংসলীলা, যেটা মানুষের ট্রেডিশনাল বিলিফটাকে পুরো দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে, যেখানে ধর্ম নিয়ে মানুষ প্রশ্ন করছে, ঈশ্বর নিয়ে প্রশ্ন করছে, মরালিটিস নিয়ে প্রশ্ন করছে, সোশ্যাল স্ট্রাকচার নিয়ে প্রশ্ন করছে, এবং সর্বোপরি দ্য রোল অফ স্টেট, রাষ্ট্রের কতটুকু ক্ষমতা, রাষ্ট্র কতটা করতে পারে, ডেমোক্রেসি নিয়ে প্রশ্ন করছে, মানুষের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে প্রশ্ন করছে। সেখানে দাঁড়িয়ে তার এটা মনে হওয়া খুব স্বাভাবিক যে একটা রক্তের বন্যা বইছে সমাজে, শুধুই রক্ত আর রক্ত, যেটা 2025-এ এসেও ভীষণভাবে সত্যি। The blood dim tide is loosed and everywhere the ceremony of innocence is drowned. কি মারাত্মক সত্যি কথা বলছেন, সর্বত্র the ceremony of innocence is drowned, যা কিছু নিষ্পাপ, যাদেরকে পুজো করা উচিত ছিল, যাদের কোথাও কোনো অপরাধ নেই, যারা সমাজকে সুন্দর করতে পারতো,
তারা ভীষণভাবে সাফারার হচ্ছে। সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। সর্বত্র সমাজের সব জায়গায় যারা নিরপরাধ তারা শাস্তি পাচ্ছে বা তারা মরে যাচ্ছে বা তাদের সমাজ থেকে মুছে দেওয়া হচ্ছে। দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। এবং এই লাইনটা একটা তীব্র পলিটিক্যাল, স্পিরিচুয়াল এবং একটা মরাল ডেকাডেন্স তার ছবি তুলে ধরে। খুব ভালো হয় যদি এই কবিতাটার সঙ্গে আমরা পাশাপাশি রেখে টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ডটা একটু পড়তে পারি, তাহলে এই ইন্টারটেক্সুয়াল ওয়েতে কবিতাটা পড়লে আমাদের বিষয়টাকে বুঝতে সুবিধা হয় এবং কন্টেক্সচুয়ালাইজ করতেও সুবিধা হয়। যাই হোক, তারপর তিনি বলছেন দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। আবারও এই লাইনটা বোঝার জন্য যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো নিউজ চ্যানেল খুলে আমরা যদি আধ ঘন্টা সেই খবরগুলোকে শুনি তাহলে এটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। যারা ভালো, যারা শ্রেষ্ঠ, যারা সুন্দর, তারা সমাজে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। মানে দ্য বেস্ট হ্যাভ নো প্লেস ইন দিস সোসাইটি এনিমোর, while the worst are full of passionate intensity। যারা নিকৃষ্ট, উচ্ছিষ্ট সমাজের, তারা আজকে সমাজে সেলিব্রেটেড হচ্ছে। এটার হাজারখানা উদাহরণ দেওয়া যায়, কিন্তু সেগুলোর আমি আর দিচ্ছি না, কারণ আমার মনে হয় আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি আজকে, আমাদের চারিপাশে এত কিছু ঘটছে, একটু চোখ কান খোলা রাখলে আমরা বুঝতে পারবো যে এই লাইনটা কি ভীষণ সত্যি কথা। যে যারা ভালো, যাদের দ্বারা সমাজের উপকার হতে পারত, তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। কিন্তু যারা খারাপ, নিকৃষ্ট, যারা সমাজে শুধুই আবর্জনা বাড়িয়ে যাচ্ছে, তাদেরই আজকে সমাজে সাংঘাতিক প্রতিপত্তি। তাদের পলিটিক্যাল পাওয়ার বলুন, তাদের ফিনান্সিয়াল পাওয়ার হোক, বা তাদের মানে দ্য ওয়ে দে আর সেলিব্রেটেড, এভরিথিং শোজ দ্যাট দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। ভালোর কোনো গ্রহণযোগ্যতা এই সমাজে আর নেই। যদি থাকতো, এবার যদি আমি ইয়েটস এর জায়গায় দাঁড়িয়ে সেটাকে কন্টেক্সচুয়ালাইজ করি, যদি থাকতো তাহলে এত নিরপরাধ মানুষ সমাজে মারা যেত না। একটা বাচ্চাদের স্কুল হচ্ছে, 40টা কি 50টা একেবারে যাকে দুধের শিশু বলা যায়, তারা বসে সেখানে ক্লাস করছে, হঠাৎ করে একটা মিসাইল এসে সে বাচ্চাদের পুরো স্কুলটাকে গুড়িয়ে দিয়ে গেল। এটা কিসের বিপ্লব? এটা কিসের আন্দোলন? এই প্রশ্নটা করছেন তিনি। যদি সত্যি ঈশ্বর থাকতেন তাহলে কি তিনি পারতেন না সে বাচ্চাগুলোকে বাঁচাতে? যদি সত্যি ঈশ্বর থাকতেন তাহলে এত সাধারণ মানুষের, সিভিলিয়ানদের মৃত্যু ঠেকাতে তিনি নিশ্চয়ই কোনো ভূমিকা পালন করতেন। তিনি পারছেন না মানে উই কুড কোয়েশ্চেন দ্য এক্সিস্টেন্স অফ গড, যেটা মডার্নিস্ট লিটারেচারে একটা বড় বৈশিষ্ট্য হয়ে দেখা দিচ্ছে। সেকেন্ড স্টানজা। তো এই যে প্রথম স্টানজার ক্রাইসিস, এবার তিনি আমাদের এই যে কবিতার নাম দ্য সেকেন্ড কামিং, আমার একটা ভুল হয়েছে, শুরুতেই সেকেন্ড কামিং টাইটেলটাকে নিয়ে বলে নেওয়া উচিত ছিল, কিন্তু ঠিক আছে, আমি সেটা পরে বলছি। তিনি বলছেন শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। এই যে এইরকম একটা অনাসৃষ্টি চলছে, তার বিশ্বাস যে নিশ্চয়ই একটা কিছু পরিবর্তন আসতে চলেছে। এই জায়গাটায় আমরা যদি আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ যে কথাটা বলছেন সেটাকে দিয়ে যদি কন্টেক্সচুয়ালাইজ করতে পারি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। খুব প্রচলিত যে শ্লোকটা, যে তিনি যেটা বলছেন যে যখনই পৃথিবীতে অধর্ম বাড়বে তখনই আমি পৃথিবীতে বিভিন্ন অবতারে ফিরে আসবো। যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাস্মাকম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে যখনই পৃথিবীতে অধর্ম বাড়বে আমি ধর্ম স্থাপনের জন্য আসব, এটা তো প্রভু বলছেন। একই রিফ্লেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার ডব্লিউ বি ইয়েটস একজন আইরিশ কবি, তিনি এখানে অফকোর্স সেকেন্ড কামিং এর মধ্যে দিয়ে তিনি যীশু খ্রিস্টকে ডাকছেন। তিনি বলছেন শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। এই যে এত অধর্ম হচ্ছে, এই অধর্ম থেকে বাঁচানোর জন্য একমাত্র ঈশ্বরের আসা প্রয়োজন। আরো একবার যীশু খ্রিস্টের, প্রভুর এই পৃথিবীতে আসা প্রয়োজন। একমাত্র মানুষ যিনি কাউকে কোনো অভিশাপ দেননি। যীশু খ্রিস্ট প্রবাবলি একমাত্র মানুষ যিনি মৃত্যুর সময়তেও, যখন তার হাতে পায়ে ওইভাবে তাকে যখন ক্রুসিফাই করা হচ্ছে, তার মাথায়
কাঁটার মুকুটটা চাপিয়ে দেওয়া হচ্ছে, রক্ত ঝরে ঝরে পড়ছে, তখনও তিনি বলছেন যে ঈশ্বর এদের ক্ষমা করো, এরা জানে না কি ভুল করছে। তা ডব্লিউ বিয়েটস বলছেন এই যে এত পাপ পৃথিবীতে ভরে গেছে, এই পাপ থেকে বাঁচানোর জন্য নিশ্চয়ই পৃথিবীতে প্রভু আরেকবার আসছেন, এটা তারই ইঙ্গিত। এই পরিত্রাণায় ও সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে ধর্ম স্থাপন করার জন্য পৃথিবীতে ঈশ্বর আরেকবার আসছেন। কিন্তু এর পরের লাইনটা খুব সিগনিফিক্যান্ট, দ্য সেকেন্ড কামিং, এটা বলে তিনি একটা বিস্ময়বোধক চিহ্ন টানছেন। Hardly are those words out when a vast image out of Spiritus Mundi, the পরের লাইন, troubles my sight, খুব সিগনিফিক্যান্ট। অর্থাৎ ঈশ্বর তো বলছেন যে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমি বারে বারে ফিরে আসবো। ডব্লিউ বিয়েটসও বলছেন যে পৃথিবীতে নিশ্চয়ই প্রভু আরেকবার আসছেন, কিন্তু আমরা যে সময়টার মধ্যে রয়েছি সেই সময়টার মধ্যে প্রভু কি আদৌ আসতে পারবেন বা তিনি কি আদৌ আসবেন? ডিস্ট্রাকশন এতটাই বেশি হয়ে গেছে যে আর বোধহয় ঈশ্বরও পৃথিবীতে এসে খুব একটা কিছু করতে পারবেন না। তাই তিনি বলছেন এই থার্ড লাইনে, সেকেন্ড লাইনে বলছেন শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, থার্ড লাইনে বলছেন দ্য সেকেন্ড কামিং, দ্যাট মিনস দ্য পোয়েট ইজ ডাউটিং হিমসেলফ, মানে তিনি নিজেকেই সন্দেহ করছেন এবং তিনি বলছেন যে the moment I thought of a second coming, the moment I felt that probably Jesus Christ is coming, my idea gets disturbed by the ferocious image of Spiritus Mundi. মানে যে মুহূর্তে তার মনে হচ্ছে যে পৃথিবীতে আরেকবার হয়তো ঈশ্বর আসছেন, তার নিজের ভাবনাকেই তিনি কোয়েশ্চেন করছেন। সত্যি কি তাই? কারণ তিনি বেশিক্ষণ ঈশ্বরের চিন্তা করতেও পারছেন না। যে মুহূর্তে তার মাথায় ঈশ্বরের ভাবনা আসছে, তার সেই ভাবনাটা ডিস্টার্ব হচ্ছে একটা দানবের মূর্তি দ্বারা। স্পিরিটাস মান্ডি মিনস দিস ইজ দ্য কালেকটিভ কনসিয়াসনেস, মানে একটা জাতির একটা যে কালেকটিভ কনসিয়াসনেস, যে কনসিয়াসনেসের মধ্যে ডিস্ট্রাকশন রয়েছে, ফেরোসিটি আছে, যার মধ্যে স্যাডিজম রয়েছে, মানুষকে যন্ত্রণা দেওয়ার মধ্যে যে স্যাডিস্ট প্লেজার থাকে সেটা রয়েছে, সেই ছবিটা ফুটে উঠছে, যাকে দেখতে ওই স্ফিংসের মতো। আমরা জানি ইজিপশিয়ান যে স্ফিংস, যার চেহারাটা সিংহের মতো, মাথাটা মানুষের মতো, তো সেরকমই একটা জাইগান্টিক ফিগার তার ঈশ্বরের যে ভাবনা, সে ভাবনাটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। তিনি বলছেন when a vast image out of Spiritus Mundi, next page, troubles my sight. So the moment he thinks about the second coming, the moment he thinks about the arrival of Jesus Christ once more, the resurrection of Jesus Christ, his idea is getting disturbed by this vast image of Spiritus Mundi. এবং এইটা প্রমাণ করে দেয় ইয়েটস এক্স্যাক্টলি ঠিক কি বলতে চাইছেন এই কবিতায়, যে ঈশ্বরের চিন্তা এই যুগে দাঁড়িয়ে হয়তো আর করা যাচ্ছে না, কারণ ঈশ্বর নিজেই বিপন্ন, ঈশ্বরের অস্তিত্ব নিজেই বিপন্ন, তাই জন্য ঈশ্বরের চিন্তা খুব একটা এখানে করা যাচ্ছে না। Troubles my sight. Somewhere in sands of the desert, a shape with lion body and the head of a man, যেটা আমি বললাম যে স্ফিংসের যে টিপিক্যাল চেহারাটা, তার শরীরটা একটা প্রকাণ্ড সিংহের মতো, মাথাটা মানুষের মতো। A gaze blank and pitiless as the sun, একটা শুকনো চাহনি, যে চাহনির মধ্যে কোনো দয়া মায়া নেই, সূর্যের প্রচন্ড গরমের মতো, যে গরমের মধ্যে কোনো সবুজ নেই, যেটা যে কোনো মুহূর্তে পুড়িয়ে খাক করে দিতে পারে, সেই ভয়ঙ্কর একটা উত্তাপ, যার মধ্যে একটা রাক্ষসী খিদে আছে সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়ার। A gaze blank and pitiless as the sun is moving its slow thighs, while all about it real shadows of the indignant desert birds. দুটো আইডিয়া এখানে একটা কি বলবো, একটা মার্জ করা আছে। যে একটা তিনি বলছেন যে ওই স্পিরিটাস মান্ডির যে চেহারা, যার চাহনিটা খুব দয়ামায়াহীন, অনুভূতিহীন, অনুকম্পাহীন, সে তার দানবীয় চেহারা নিয়ে, ভয়ঙ্কর থাবা নিয়ে আমাদের এই সভ্যতার দিকে এগিয়ে আসছে। সেই সঙ্গে যে আইডিয়াটাকে মার্জ করা হলো বা যে সিম্বলটাকে মার্জ করা হলো, শুরুতে আমি ইয়েটসের কবিতা সিম্বলিজম নিয়ে বলছিলাম,
যে সিম্বলটাকে মার্জ করে দেওয়া হলো সেটা এই জায়গাটায়, যে while all about it real shadows of the indignant desert birds. indignant desert birds, ডেজার্ট বার্ড যারা, তাদের ছায়া মাটিতে এসে পড়ছে। এবং এর ইন্টারপ্রিটেশনটা প্রবাবলি এরকম হওয়া উচিত যে এই শিকারী পাখিগুলো যারা পচা গলা আস্তাকুট থেকে পচা গলা শরীর মানে শরীর খেয়ে বেঁচে থাকে, তাদের ছায়া মাটিতে এসে পড়ছে, কারণ এই পৃথিবীর মাটি মৃতদেহে ভরে গেছে। তাই জন্য সেই ডেজার্ট বার্ড যাদের ছায়া মাটিতে পড়ার কথা নয়, যারা বহু দূর থেকে উড়ে বেড়ায়, তাদের ছায়া ভিজিবল বিকজ দে হ্যাভ ফাউন্ড আ রিচ সোর্স অফ দেয়ার ফুড। তাদের খাবারের সন্ধান তারা পেয়েছে, বিকজ দ্য আর্থ ইজ ফুল অফ ডেড বডিজ। পৃথিবীতে মৃত্যু এত বেড়ে গেছে যে এই পাখিগুলো যারা মৃত শরীর খেয়ে বেঁচে থাকে, তারা সেই সন্ধান পেয়ে মাটিতে নেমে আসছে, এবং ওদের যে ছায়া আবার পরোক্ষে বা প্রত্যক্ষে মৃত্যুর নামান্তর, সেই ছায়া মাটিতে এসে পড়ছে। ব্রিলিয়েন্ট ইমেজারি। The darkness drops again. Darkness drops again. That means again মানে আগে একটা darkness ছিল. So the idea is before the birth of Jesus Christ there was darkness, and Jesus Christ came in this world to carry that darkness out with him. So before the birth of Jesus Christ the darkness was there, and that similar darkness is reappearing again. So it's a time of the darkness to permeate this entire world. অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের জন্মের আগে যে অন্ধকার ছিল, সেই অন্ধকারটা আর একবার এই পৃথিবীতে ফিরে এসছে। So the darkness drops again, but now I know, বলছেন এবার আমি জানি, that 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. 20 centuries of stony sleep. That means period since the birth of Jesus Christ. 20 centuries. এই জায়গাটা বুঝতে হবে যে ইয়েটস যে সময় কবিতাটা লিখছেন তখন 20th সেঞ্চুরি শুরু হয়েছে। তাই বলছেন যে আর একবার অন্ধকার এসে পড়ছে, এবং আমি জানি that 20 centuries of stony sleep, এই 20টা শতকের যে পাথরের মতো একটা হাইবারনেশন, পাথরের মতো একটা যে প্রস্তরীভূত একটা ঘুম, পাথরের মতো একটা যে অবস্থা, were vexed to nightmare by a rocking cradle. যে প্রভু যখন আসলেন তখন তার আগের যে অচলাবস্থা ছিল, যে অন্ধকার ছিল, সেই অন্ধকারটা দূরীভূত হয়েছিল যখন সেই বেথলেমের আস্তাবলের দোলনায় প্রভুর আগমন হয়েছিল। রকিং ক্রেডল। And what rough beast, it's our come round at last. কিন্তু দুর্ভাগ্য, সম্ভবত প্রভু আর একবার এখানে আসতে পারবেন না, কারণ সেই সময়টাই পাল্টে গেছে। এক ভয়াবহ দানব আমাদের সামনে এগিয়ে আসছে, যে দানবের হাত থেকে হয়তো আমাদের নিস্তার নেই। তাই শেষ দুটো লাইনে বলছেন, and what rough beast, it's our come round at last. অবশেষে আমরা সেই সময়ের মধ্যে এসে পৌঁছেছি যে সময়ে একটা সুইচের চাপে একটা গোটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়া যায়। আমরা সেই সময়ে এসে পৌঁছেছি। সত্যজিৎ রায়ের আগন্তুক ছবিটি যারা দেখেছেন, সেখানে তারা নিশ্চয়ই জানবেন, বা যারা দেখেননি বা দেখনি অবশ্যই দেখে নেবে। সেখানে ওই যে একটা বিখ্যাত দৃশ্য রয়েছে যেখানে উৎপল দত্ত বলছেন একটা গান গেয়ে, যে অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। তারপর প্রশ্ন করছেন, কে দেবে আলো, কে দেবে প্রাণ? এটাই আজকের বড় প্রশ্ন, যে কে প্রাণ বাঁচাবে, কে বেঁচে থাকবার আলোটুকু দেবে। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ধ্বংসই শেষ কথা, সৃজনশীলতার আর কোনো জায়গা নেই, কিছু সৃষ্টি হচ্ছে না, যা হচ্ছে সবটা ধ্বংস হচ্ছে। তাই বলছেন যে and what rough beast, it's our come round at last. এই ভয়াবহ দানবের সময়টা চলে এসছে অবশেষে, আর কিছু করার নেই। Slouches towards Bethlehem to be born. এবং তিনি কল্পনা করছেন এই যে rough beast, the vast image of Spiritus Mundi that is slouching towards Bethlehem, সেটা আস্তে আস্তে বেথলেমের দিকে এগিয়ে আসছে। এবং প্রশ্নটা হচ্ছে
সে যে বেথলেমের দিকে এগিয়ে আসছে, সে কি আর প্রভুকে এখানে আসতে দেবে? অর্থাৎ এই যে প্রশ্নটা তিনি করছেন, স্লাউচিং টুয়ার্ডস বেথলেম টু বি বর্ন, এই প্রশ্নটার মধ্যে দিয়ে কিন্তু তার যে আশঙ্কা, সে আশঙ্কার ছবিটা আমরা বুঝতে পারছি। যে অন্ধকারকে সরানোর জন্য প্রভু একদিন এই বেথলেমের আস্তাবলের দোলনায় এসেছিলেন, সেই শঙ্কা বা সেই অন্ধকারকে আর কি সরানো সম্ভব? কারণ সেই যে স্পিরিটাস মান্ডির যে ভয়াবহ যে ছবি বা সেই যে দৈত্য যে ক্রমাগত এগিয়ে আসছে আমাদের সভ্যতার দিকে, আমাদের সভ্যতাকে গ্রাস করবার জন্য, তার যে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলাকে সরিয়ে আরেকবার এই পৃথিবীতে প্রভুর আশাটা বোধহয় অনিশ্চিত। এই অনিশ্চয়তার ইঙ্গিতটাই ইয়েটস এই কবিতার শেষ দুটো লাইনে দিচ্ছেন, যে একদিন যে দোলনায় প্রভুর জন্ম হয়েছিল এবং সেই জন্মের মধ্যে দিয়ে তার সময়ের যে অন্ধকার সরিয়ে দেওয়ার বার্তা তিনি দিয়েছিলেন, সেই একই দোলনায় কি তাহলে শয়তানের জন্ম হয়েছে? এবং সেই শয়তানের জন্যই এই গোটা পৃথিবীটা কি এবং গোটা সমাজ আজকে ভাঙতে বসেছে? এখানে কবিতাটা শেষ হচ্ছে। এবং আমাদের মনে রাখতে হবে যে সময়ে দাঁড়িয়ে, যে কথাটা আমি আগেও বললাম, বারবার হয়তো আমার একই কথা বারবার রিপিটেশন হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটাই তো এই কবিতার মূল যে মজ্জা, সেইটা যে সময়ে দাঁড়িয়ে ইয়েটস এটা লিখছেন, এই কবিতাটি লিখছেন, সেই যুদ্ধের 4টে বছর, যে প্রথম বিশ্বযুদ্ধ, সেই বিশ্বযুদ্ধের যে ধ্বংস, সেটা দেখবার পর সোসাইটাল পলিটিক্যাল একটা যে পতন, সেই পতন চাক্ষুষ করার পর এই প্রশ্নগুলো তার মাথায় আসছে। এবং তিনি নিশ্চিত নন যে আদৌ এই 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 এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস থেকে আমরা আর বেরোতে পারবো কিনা, বিকজ time is in the grip of the evil, because this vast image of Spiritus Mundi, the way it is approaching towards us, it shows that humanity is almost on the verge of destruction. তো এই কাইন্ড অফ পেসিমিজমই বলবো আমি, এই নৈরাশ্যবাদী একটা ভাবনা দিয়ে এই কবিতাটি শেষ হচ্ছে। এবং আমিও আমার আলোচনা আজকে এখানে শেষ করছি, খুব বেশি দীর্ঘায়িত করব না। আশা করছি কবিতাটা তোমরা বুঝতে পারছো। এটা খুব মাইনিউটলি পড়া প্রয়োজন। সময়ের একটা জীবন্ত দলিল হিসেবে কবিতাটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা খুব জরুরি। তোমরা তোমাদের মতামত জানাবে। যদি তোমাদের এই কবিতার সাথে অন্য কোনো কবিতার রেফারেন্স তোমাদের মাথায় আসে, একটা তো আমি বললামই টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড, এছাড়াও যদি অন্য কোনো কবিতার রেফারেন্স মাথায় আসে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে জানাবে। এবং যদি মনে হয় এই একাডেমিক কন্টেন্টস গুলো তোমাদের ভালো লাগছে, তাহলে আমাকে একটু সাপোর্ট করবে। সকলে ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো টেক্সট নিয়ে আলোচনা করতে। থ্যাংক ইউ।